1941 সালে জীবনের শেষ দিনগুলোই অসুখে ভুগছিলেন কবি। সারা জীবন চিকিৎসকের কাঁচি থেকে নিজেকে বাঁচিয়েছেন। এবার বুঝি আর তা সম্ভব নয়। হোমিওপ্যাথি, এলোপ্যাথি চলছেই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শান্তিনিকেতনে ছিলেন তখন। এরই মধ্যে অবনীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন। সেগুলো পড়ে দারুণ আনন্দ পেলেন কবি। বললেন আরও লিখতে। অবন ঠাকুর রানীচন্দকে গল্প বলে যান। রানীচন্দ সেসব গল্প শুনে লিখে ফেলেন। তারই কিছু আবার দেওয়া হলো রবীন্দ্রনাথকে। তিনি পড়লেন, হাসলেন এবং কাঁদলেন। রানীচন্দ এই প্রথম এমন করে রবি ঠাকুরের চোখ থেকে জল পড়তে দেখলেন। রানীচন্দ ছিলেন রবীন্দ্রনাথের প্রিয় ভাজন, শান্তিনিকেতনের শিক্ষার্থী ও চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব অনিল চন্দের স্ত্রী। চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথাই বললেন, কিন্তু রবীন্দ্রনাথের তাতে মত নেই। তিনি বললেন, মানুষকে তো মরতেই হবে একদিন। একভাবে না একভাবে এই শরীরের শেষ তো হতে হবে। তা এমনি করেই হোক না শেষ। মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছেড়ি করার কি প্রয়োজন? কিন্তু যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কবি, তার উপশমের জন্য তার দেহে অস্ত্রোপচার করতেই হবে। এই হলো চিকিৎসকদের মত। আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায়। তাই শেষবারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে জুলাই বেলা 3:15 রবীন্দ্রনাথ এলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। খবরটা গোপন রাখায় স্টেশনে কিংবা বাড়িতে ভিড় ছিল না। পুরনো বাড়ির দোতলায় পাথরের ঘরে তিনি উঠলেন। স্ট্রেচারে করে দোতলায় তাকে নিয়ে আসা হলো। 26শে জুলাই রবি ঠাকুর ছিলেন প্রফুল্ল। 80 বছরের খুঁড়ো রবীন্দ্রনাথ আর 70 বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনের অনেক কথাই স্মরণ করলেন, হাসলেন প্রাণ খুলে। 27শে জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে মুখে বললেন একটি কবিতা, টুকে নিলেন রানীচন্দ। কবিতাটির প্রথম কয়েকটি পংক্তি হল, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। 30শে জুলাই ঠিক হয়েছিল কবির দেহে অস্ত্রোপচার হবে, কিন্তু সেটা কবিকে জানতে দেওয়া হয়নি। তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, কবে অপারেশন হবে? রথীন্দ্রনাথ বললেন, কাল পরশু। আবার রানীচন্দকে ডাকলেন কবি। লিখতে বললেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। ডক্টর ললিত এলেন একটু পরে। বললেন, আজকের দিনটা ভালো আছে, আজই সেরে ফেলি, কি বলেন? হকচকিয়ে গেলেন কবি। বললেন, আজই? তারপর বললেন, তা ভালো, এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো। বেলা 11টায় স্ট্রেচারে করে অপারেশন টেবিলে আনা হলো কবিকে। লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে। 11:20 দিকে শেষ হলো অস্ত্রোপচার। ভারী আবহাওয়া উড়িয়ে দেওয়ার জন্য কবি রসিকতা করলেন, খুব মজা না? শরীরে যথেষ্ট যন্ত্রণা হয়েছিল অপারেশনের সময়, কিন্তু তা বুঝতে দেননি কবি। সেদিন ঘুমোলেন। পরের দিন অর্থাৎ 31শে জুলাই যন্ত্রণা বাড়ল, গায়ের তাপও বাড়ছে। নিঃসাড় হয়ে আছেন কবি। 1 অগাস্ট কথা বলছেন না কবি। অল্প অল্প জল আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে। চিকিৎসকেরা শঙ্কিত। 2 অগাস্ট কিছু খেতে চাইলেন না, কিন্তু বললেন, আমাকে জ্বালাস নে তোরা। 3 অগাস্ট শরীরের কোনো উন্নতি নেই। 4 অগাস্ট সকালে 4 আউন্সের মতো কফি খেলেন। জ্বর আরও বাড়ল।
5ই অগাস্ট ডক্টর নীললোচন সরকার বিধান রায়কে নিয়ে এলেন ঠাকুর বাড়িতে। রাতে সেলাইন দেওয়া হলো কবিকে, অক্সিজেন আনিয়ে রাখা হলো। 6ই অগাস্ট ঠাকুর বাড়িতে উৎসুক মানুষের ভিড়। হেঁচকি উঠছিল কবির। পুত্রবধূ প্রতিমা দেবী ডাকছিলেন, বাবা মশাই, ও বাবা মশাই। একটু সাড়া দিলেন কবি। রাত 12টার দিকে আরো অবনতি হলো কবির শরীরের। 7ই অগাস্ট ছিল 22শে শ্রাবণ। কবিকে সকাল 9টার দিকে অক্সিজেন দেওয়া হলো। নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকলো কবির। দুপুর 12টা 10 মিনিটে তা থেমে গেল একেবারে।